আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাল্লাহ, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন এবং এটা নিয়ে আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্টসদের একটা কনফিউশন থাকে। কারণ এই যে এটা হচ্ছে আরিফস নোটবুকটা, এবং আমি আমার যে পিডিএফটা আপনাদের প্রোভাইড করেছি সেখানে আমি এই বক্সটা রাউন্ড করে ভাইভা লিখে দিয়েছি। মানে আপনার করা এই প্রশ্নটা ভিভিআই ফর ভাইভা। কিন্তু প্রশ্ন হচ্ছে এই সেগমেন্টটা পড়ে আপনারা না বুঝতে পারেন যেটা কেন হচ্ছে। দেখেন, কিন্তু অ্যান্সারটা এখানে যেটা দেওয়া আছে রাইট, এখানে কোনো ডাউট নাই। ক্লিয়ার? তাহলে এক নম্বর প্রশ্ন, যে সেপটিক শকে আমাদের চয়েস অফ ড্রাগ হচ্ছে নরএড্রেনালিন, অ্যানাফাইল্যাকটিক শকে আমাদের চয়েস অফ ড্রাগ হচ্ছে অ্যাড্রেনালিন, কার্ডিওজেনিক শকে আমাদের চয়েস অফ ড্রাগ হচ্ছে ডোপামিন অর ডোবুটামিন। হাইপোভলিউমিক শকটা আপনারা বলবেন না, এটা বাদ, কেমন? এই কারেকশনটা থাকবে। ওকে, তাহলে এখন প্রশ্ন, যে তিন ধরনের শকে কেন আমরা তিন ধরনের ড্রাগ চুজ করছি, নরএড্রেনালিন, অ্যাড্রেনালিন অ্যান্ড ডোপামিন। খুব সিম্পল, আমি এক্সট্রা একটা পেজ নিব এবং ইনশাল্লাহ আপনাদের এই কনসেপশনটা আর কোনো দিন সমস্যা করবে না ইনশাআল্লাহ তাআলা। তাহলে দেখেন, প্রথমে আমরা আসি কার্ডিওজেনিক শক, যেহেতু কার্ডিওলজি সবসময় আমার ফেভারিট, সেটা দিয়ে শুরু করি। যে কার্ডিওজেনিক শকে আমার প্রবলেমটা কোথায় বলুন? প্রবলেমটা হচ্ছে আমার হার্টে। প্রবলেম হচ্ছে আমার হার্টে, যে হার্ট তার যতটুকু পাম্প করার কথা, হার্ট তার যতটুকু পাম্পিং করার কথা সে ততটুকু করতে পারছে না। দ্যাট মিন্স হার্টের পাম্পিং করার ক্যাপাসিটি কমে গেছে। তো আমার এখন হার্টের পাম্পিং করার ক্যাপাসিটিটা তাহলে কি করতে হবে? বাড়াই দিতে হবে। তাহলেই তো আমি আমার ট্রিটমেন্টটা পেয়ে যাচ্ছি। কারণ এখানে ব্লাড ভেসেলস ওকে, ব্লাড ভলিউম ওকে, শুধু সমস্যা হচ্ছে হার্ট পাম্প করে ব্লাডটা যথাযথ পরিমাণে সে কার্ডিয়াক আউটপুট প্রডিউস করতে পারছে না। তো আমি এখন হার্টের যে এই যে ফোর্স অফ কন্ট্রাকশন, পাম্পিং ক্যাপাসিটি বাড়াবো, সেটা করার জন্য আমি হার্টের কোন রিসেপ্টরকে টার্গেট করতে চাচ্ছি? আমি হার্টের বিটা ওয়ান রিসেপ্টরকে টার্গেট করতে চাচ্ছি। কারণ বিটা ওয়ান রিসেপ্টর হার্ট রেটও বাড়ায়, ফোর্স অফ কন্ট্রাকশনও বাড়ায়। দ্যাট মিন্স বিটা ওয়ান রিসেপ্টর ক্যান ডু এনোট্রপিক ইফেক্ট অ্যান্ড ক্রোনোট্রপিক ইফেক্ট। ইনোট্রপিক মানে হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ানো, ক্রোনোট্রপিক মানে হচ্ছে হার্ট রেট বাড়ানো। তো দেখেন, আমার যেহেতু এখানে আমি ব্লাড ভেসেলসকে ধরতে চাচ্ছি না, কারণ আমার হার্ট এমনিতেই উইক। আমি যদি কোনো কারণে এখানে নরএড্রেনালিন ইউজ করি, দেখেন, বা নরএপিনেফ্রিন ইউজ করি, তো নরএপিনেফ্রিন হচ্ছে প্রিডমিনেন্টলি আলফা ওয়ান সিলেক্টিভ। হ্যাঁ, প্রিডমিনেন্টলি আলফা ওয়ান সিলেক্টিভ একটা ড্রাগ নরএপিনেফ্রিন। হ্যাঁ, সে বিটা ওয়ানের প্রতিও কাজ করতে পারে, তবে নরএপিনেফ্রিনের বিটা টু এর প্রতি কোনো রোলই নাই। এখন দেখেন, আমার হার্ট বেচারা এমনিতেই উইক, আমি এমনিতেই হাঁটতে পারছি না, হার্ট এমনিতেই ব্লাড পাঠাতে পারছে না। তাহলে আপনি যদি ওই পেশেন্টকে, একটা কার্ডিওজেনিক শকের পেশেন্টকে নরএড দেন, তাহলে এই নরএড্রেনালিন গিয়ে কি করবে? এই নরএড্রেনালিন গিয়ে দেখেন হার্ট থেকে ব্লাড বের হবে এই পথে, মানে অ্যাওর্টা রুটে। আমি যদি সিম্পলি আপনাদের বোঝাতে চাই, অ্যাওর্টা রুটে বের হবে। তো এখন আমি নরএপিনেফ্রিন যখন দিব, তখন আলটিমেটলি অ্যাওর্টাটা পরবর্তী আর্টারিওল হয়ে সে আলটিমেটলি আমাদের যে মাস্কিউলার আর্টারিওলস, যেগুলোকে রেজিস্ট্যান্স ভেসেলস বলি, ফাইনালি আলফা ওয়ান থাকবে। তো আমি নরএপিনেফ্রিন দিলে আমার এই নরএপিনেফ্রিন ব্লাড ভেসেলসের আলফা ওয়ানের উপরে কাজ করে সে ভ্যাসো কনস্ট্রিকশন করে টিপিআর আরও বাড়িয়ে দিবে। এখন টিপিআর যদি বাড়িয়ে দেয়, তো হার্ট যে ব্লাডটা পাঠাবে, হার্ট এমনিতেই উইক, আপনি তার উপরে আবার হার্টের প্রতি রেজিস্ট্যান্স বাড়িয়ে দিয়েছেন, ফলে হার্টকে আরও বেশি রেজিস্ট্যান্স ফিল করাচ্ছেন, ফলে হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে না, কার্ডিয়াক আউটপুট আরও কমে যাওয়ার সম্ভাবনা আছে। মোরওভার এই নরএপিনেফ্রিন ভ্যাসো কনস্ট্রিকশন করে রেনাল পারফিউশন আরও ফল করাবে। একদিকে একে তো হচ্ছে কার্ডিয়াক আউটপুট বেরোচ্ছে না অ্যাডিকুয়েটলি, তার উপরে রেজিস্ট্যান্স বাড়ায় কার্ডিয়াক আউটপুট আরও কমায় দিচ্ছেন, তার উপরে রেনাল আর্টারি ভ্যাসো কনস্ট্রিকশন করে আপনি রেনাল পারফিউশন আরও কমায় একে সম্ভাবনাও বাড়িয়ে দিচ্ছেন। এই কারণে আমরা নরএপিনেফ্রিন নেভার এভার দ্য ফার্স্ট চয়েস অফ ড্রাগ ফর কার্ডিওজেনিক শক। কারণ হচ্ছে এটা। তাহলে আমরা কি করব? আমরা এখানে স্রেফ হার্টকে ধরতে চাচ্ছি, আমরা ব্লাড ভেসেলসকেও ধরতে চাচ্ছি না, কিডনিকেও ধরতে চাচ্ছি না, আমরা যতটুকু স্পেসিফিক ওয়েতে ট্রিটমেন্টটা করতে চাচ্ছি। এবং ফর দ্যাট রিজন উই উইল চুজ দ্য ডোপামিন।
অর ডোবুটামিন। এখন প্রশ্ন, প্রত্যেকটা কথার পেছনেই কথা থাকে যে ডোপামিনকে কেন আগে বললাম, তার কারণ ডোপামিন হার্টের এই বিটা 1 রিসেপ্টরকে অ্যাক্টিভেশনের পাশাপাশি রেনাল এফারেন্ট আর্টারিওলের ভ্যাসো ডাইলিটেশন করবে থ্রু D1 রিসেপ্টর। ফলে একদিকে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াচ্ছি, আরেকদিকে কার্ডিওজেনিক শকে সবচেয়ে প্রথমে যে অর্গানটা এফেক্টেড হয় সে হচ্ছে কিডনি বেচারা। ওই বেচারাকে সেভ করার জন্য আমি রেনাল আর্টারির ভ্যাসো ডাইলিটেশন করে দিচ্ছি। দ্যাট মিনস ডোপামিনের চুজ করার কারণ কয়টা যদি স্যার বলে, আপনি বলবেন স্যার দুইটা কারণ। এক নাম্বার, ডোপামিন বিটা 1 রিসেপ্টর উপরে কাজ করে কার্ডিয়াক আউটপুট বাড়িয়ে দিবে থ্রু ইনক্রিজিং হার্ট রেট, থ্রু ইনক্রিজিং ফোর্স অফ কন্ট্রাকশন। দুই নাম্বার কারণ কি স্যার? দুই নাম্বার কারণ হচ্ছে ডোপামিন D1 রিসেপ্টর অফ রেনাল ব্লাড ভেসেলসের উপরে কাজ করে ভ্যাসো ডাইলেটেশন অফ রেনাল আর্টারিওল করে রেনাল সার্কুলেশন, রেনাল ব্লাড ফ্লো বাড়িয়ে আমার কিডনিটাকে একে আর হাত থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? তাহলে এই কারণে হচ্ছে ডোপামিন ইজ দ্য চয়েস অফ ড্রাগ ফর কার্ডিওজেনিক শক। ডোবুটামিনে দেওয়া যায়, তবে এখন প্র্যাকটিস করা হয় না, ও সবসময় দেখবেন ডোপামিনই প্র্যাকটিস করা হয় ক্লিনিক্যালি। তার কারণ ডোবুটামিন যদি দেই, ডোবুটামিন শুধুমাত্র বিটা 1কে অ্যাক্টিভ করবে, কিন্তু ওই যে রেনাল যে একটা অ্যাডভান্টেজ ছিল ভ্যাসোডাইলেটেশন, ডোবুটামিনের ওরকম কোনো ফাংশন নাই। এই কারণে আমরা ডোপামিনটাকে চুজ করব। আমি একটা রাগ দিয়ে দুইটা এফেক্ট পেলে আমি খারাপ কি? কারণ কার্ডিওজেনিক শকে আপনারা সিসিউতে যখন যাবেন, ইনফেরিয়র এমআইতে মানে যেখানে ব্রাডিকার্ডিয়া হয়ে পেশেন্টের বিপি লো সেট হয়ে যায়, সেখানে সবচেয়ে প্রথমেই ডেভেলপ করে ক্রিয়েটিনিন শাই করে বেড়ে যায়, একেআই হয়ে যায়। সো উই হ্যাভ টু প্রোটেক্ট আওয়ার কিডনি অ্যান্ড দ্যাটস ওয়াই উই উইল চুজ ডেফিনেটলি দ্য ডোপামিন রেদার দেন আদার ড্রাগসেস। ওকে, ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই অ্যান্সারটা ক্লিয়ার মানে আমরা পরিষ্কার করার চেষ্টা করলাম। এখন আমরা আসি পয়েন্ট নাম্বার 2তে, যে তাহলে আমরা জানলাম যে কার্ডিওজেনিক শকে চয়েস অফ ড্রাগ হচ্ছে ডোপামিন। তাহলে ডোপামিন হচ্ছে চয়েস অফ ড্রাগ ফর কার্ডিওজেনিক শক। ওকে, ডোপামিন ইজ চয়েস অফ ড্রাগ ফর কার্ডিওজেনিক শক। ক্লিয়ার? এখন আমরা আসবো ইনশাল্লাহ যে নরএড্রেনালিন ইজ চয়েস অফ ড্রাগ ইন সেপটিক শক। কেন? ঠিক আছে। আচ্ছা, এখন আসেন মাইক্রোবায়োলজি লেকচার সিরিজে, যেটা র্যামফিটের আন্ডারে আমি নিয়েছি আলহামদুলিল্লাহ। সেখানে আমি আপনাদের ইন ডিটেলস বলেছিলাম যে আমাদের সেপটিক শক ইস্যুটা কি। সেপটিক শক মেইনলি কে করে? সেপটিক শক মেইনলি করে এন্ডোটক্সিন। এন্ডোটক্সিন কি করে? এন্ডোটক্সিন ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেশন করে। ম্যাক্রোফেজ কি করে? ম্যাক্রোফেজ যখন অ্যাক্টিভেশন হয় সে কিছু সাইটোকাইন্স রিলিজ করে। সেই সাইটোকাইন্সগুলো কি? সেই সাইটোকাইন্সগুলো হচ্ছে এক নম্বরে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, দুই নম্বর হচ্ছে ইন্টারলিউকিন 1, কোনো বইয়ে বলা হয় ইন্টারলিউকিন 6। এবং এই যে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকিন 1 এবং ইন্টারলিউকিন 6, এই তিনজনের কাজই হচ্ছে তারা ভ্যাসো ডাইলেশন করে। দুই নাম্বার কথা, তারা ব্লাড ভেসেলসের পারমিবিলিটি বাড়িয়ে দেয় বা ব্লাড ভেসেলসকে অনেক বেশি কী করে? লিকই করে ফেলে। দ্যাট মিনস এই যে দেখেন দুটো এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে গ্যাপটা অনেক বেড়ে গেছে। তাহলে দেখেন যখন ভ্যাসো ডাইলেটেশন করবে ডিউ টু এই যে এ সকল টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, তাহলে ভ্যাসো ডাইলেটেশন হলেই টিপিআর কমবে, ব্লাড প্রেশার কমে যাবে ডেফিনেটলি। তাহলে আমার সেপটিক শকে ব্লাড প্রেশার কি হচ্ছে? কমে যাচ্ছে। তো ব্লাড প্রেশার যদি কমে যায়, আরেকটা কারণে ব্লাড প্রেশার কমে, এই যে ব্লাড ভেসেলসের লিকই হয়ে গেছে, ফলে এখান থেকে যত প্লাজমা ফ্লুইডগুলো আছে, প্লাজমাগুলো সব সাঁই করে ব্লাড ভেসেলস থেকে বের হয়ে তারা ইন্টারস্টিশিয়াল স্পেসে জমা হবে। ফলে আপনার এই যে সেপটিক শকে ব্লাড প্রেশার কমার কারণ কয়টা? দুটো। এক নাম্বার ভ্যাসোডাইলেটেশন, দুই নাম্বার ভাস্কুলার লিকিনেস বা ভাস্কুলার পারমিবিলিটি ইনক্রিজ হয়ে যাচ্ছে সেই কারণে। তাহলে আমার এখানে হার্ট তো দোষী না, আমার দোষী হচ্ছে ব্লাড ভেসেলস। আমি ব্লাড ভেসেলসকে প্রোটেকশন করব ডেফিনেটলি। দ্যাটস ওয়াই উই উইল চুজ হিয়ার দ্য নরএপিনেফ্রিন বা নরএড্রেনালিন। ওকে, আচ্ছা, এখন আমরা যখন এই পেশেন্টটাকে বাহির থেকে আমরা নরএপিনেফ্রিন সাপ্লাই দিব, তখন এই নরএপিনেফ্রিন ব্লাড ভেসেলসের এখানে প্রিডমিনেন্টলি কিছুদিন আগেও বললাম আলফা 1 রিসেপ্টরের উপরে কাজ করে সে এই ভ্যাসো ডাইলেটেড সব ব্লাড ভেসেলসগুলোকে সে কী করবে? ভ্যাসো কনস্ট্রিক্টেড করে দিবে, ভ্যাসো কনস্ট্রিকশন করবে এখানে। তো ভ্যাসো কনস্ট্রিকশন করে টিপিআর বেড়ে আমাদের ব্লাড প্রেশারটা বাড়তে শুরু করবে ইনশাল্লাহ। তার উপরে এই নরএপিনেফ্রিন আলফা 1 রিসেপ্টরের উপরে যখন কাজ করবে, তখন সে এই ভাস্কুলার লিকিনেসটাকেও কী করবে? প্রিভেন্ট করবে, লিকিনেসটাকেও সে কমায় ফেলবে। যদিও নরএপিনেফ্রিন কীভাবে ভাস্কুলার লিকিনেস কমায় সেটা নিয়ে ওয়েল এক্সপ্লেনেশন আমি এখন পর্যন্ত পাই নাই। তো এই হচ্ছে ইস্যু। দ্যাট মিনস আমি নরএপিনেফ্রিন এখানে কেন দিচ্ছি? কারণ সেপটিক শকে
আমার মেইন ফ্যাক্টর হচ্ছে ব্লাড ভেসেলস, এবং নরএপিনেফ্রিন দিয়ে আমি ব্লাড ভেসেলসের আলফা ওয়ানের উপরে কাজ করে সেটাকে কম্পেনসেট করতে পারবো। দ্যাটস ওয়াই নরএপিনেফ্রিন ইজ দ্য চয়েস অফ ড্রাগ ফর সেপটিক শক। ক্লিয়ার? বুঝতে পারলাম কিনা ব্যাপারটা? ওকে, আলহামদুলিল্লাহ, আমরা 2 নম্বর পয়েন্ট শেষ করলাম। এখন আমরা আসি যে অ্যানাফাইল্যাকটিক শক। অ্যানাফাইল্যাকটিক শকের ক্ষেত্রে চয়েস অফ ড্রাগ হচ্ছে অ্যাড্রেনালিন। কি বললাম? অ্যানাফাইল্যাকটিক শকে চয়েস অফ ড্রাগ হচ্ছে অ্যাড্রেনালিন। এখন কেন এখানে অ্যাড্রেনালিনটা নিচ্ছি? তাহলে জানতে হবে প্যাথোফিজিওলজি। আমি প্রায় সময় আপনাদের বলতাম আমার প্যাথোলজি লেকচারগুলোতে যে প্যাথোফিজিওলজি ইজ দ্য মাদার অফ এনি ডিজিজ। আপনি প্যাথোফিজিওলজি বুঝলে আপনি ইনশাল্লাহ ডিজিজের সিমটম কী হবে, আপনি ডিজিজের রিস্ক ফ্যাক্টর কী হবে, আপনার ডিজিজের ট্রিটমেন্টটা কী দেওয়া উচিত, ডিজিজের প্রগনোসিস কী হওয়া উচিত, সব কিছু আপনি ইনশাল্লাহ একটা ভালো ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া আপনার ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে আমরা এখন ইনশাল্লাহ আছি যে অ্যানাফাইল্যাকটিক শকে। তাহলে আমাদের জানতে হবে অ্যানাফাইল্যাকটিক শকে ঘটনাটা কী হয়। অ্যানাফাইল্যাকটিক শকে যেটা হয় যে সেন্সিটাইজড মাস্ট সেল ডিগ্র্যানুলেশন হয়। একটা বাংলা কথা মনে রাখেন, দ্যাট মিন্স আপনার বডিতে কিছু মাস্ট সেল আছে এবং তারা হিউজ অ্যামাউন্ট অফ হিস্টামিন স্টোরড গ্র্যানিউলস নিয়ে বসে আছে, এবং তারা সবাই তাদের সেল সারফেসে একটা সেন্সিটাইজ ইমিউনোগ্লোবিউলিন ই সারফেস রিসেপ্টর নিয়ে বসে আছে। যখনই এই ইমিউনোগ্লোবিউলিন ই অ্যান্টিবডির প্রতি সেন্সিটিভ অ্যান্টিজেন এক্সপোজার হবে, এবং এই অ্যান্টিজেনগুলো যখন আপনার এই মাস সেলের সেল সারফেসে অ্যাটাচ থাকা ইমিউনোগ্লোবিউলিন ই এর সাথে বাইন্ড করবে, তখনই এখানে এই ইমিউনোগ্লোবিউলিন ইগুলো ক্রস লিঙ্কিং করে তারা অ্যাক্টিভেশন হয়ে তারা এই মাস সেলটাকে অ্যাক্টিভ করে দিবে, এবং তখন এই মাস্ট সেল তার ভেতরে থাকা যত হিস্টামিন আছে র্যাপিড বাস্ট করে তারা সব হিস্টামিনগুলো রিলিজ করে দিবে। এই যে ব্লু ডট সব হচ্ছে হিস্টামিন। তার মানে আমি বুঝলাম যে এখানে আলটিমেটলি আমার অ্যানাফাইল্যাকটিক শকে একটা কেমিক্যাল সাবস্টেন্স যদি আপনাকে বলতে হয় সেটা হচ্ছে হিস্টামিন। এখন হিস্টামিনের কাজ কি? হিস্টামিনের কাজ হচ্ছে তিনটা, অনেক কাজ আছে কিন্তু মনে রাখেন মেনলি তিনটা শকের ক্ষেত্রে। 1 নম্বর, হিস্টামিন H1 রিসেপ্টরের মাধ্যমে ভ্যাসোডাইলেটেশন করে, H1 রিসেপ্টরের মাধ্যমে ভাস্কুলার পারমিবিলিটি বাড়িয়ে দেয়। তাহলে এখানেও আমার ভ্যাসোডাইলেটেশন হয়, ভাস্কুলার পারমিবিলিটি বেড়ে যায়, যেটা হুবহু কার মতো? একটু আগে যেটা বললাম আমাদের সেপটিক শকের মতো। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু এখানে এক্সট্রা আরেকটা জিনিস হয় যেটা সেপটিক শকে হতো না। সেটা কি? যে এই যে ব্রোঙ্কিয়াল স্মুথ মাসেল আছে, এই ব্রোঙ্কিয়াল স্মুথ মাসেলে যে H1 রিসেপ্টর আছে, এই H1 রিসেপ্টরের উপরে বসে হিস্টামিন সিভিয়ার ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, ফলে অ্যানাফাইল্যাকটিক শকের পেশেন্টের ব্রেথলেসনেস অনেক বেশি থাকে রেদার দ্যান সেপটিক শক। বুঝতে পারছি? তাহলে দেখেন, আমি পেশেন্টকে এখন এই পেশেন্টের জন্য আমি চ্যালেঞ্জ ফেস করছি দুটো। একদিকে হচ্ছে আমাকে ব্রঙ্কো ডাইলেশন করতে হবে, আরেক দিকে হচ্ছে আমাকে ব্লাড প্রেশার বাড়াইতে হবে। এখন ব্লাড প্রেশারও বাড়াইতে পারে, ব্রঙ্কো ডাইলেটেশনও করতে পারে। তাহলে আমরা দেখি কার এই পাওয়ার দুটো আছে। আমরা যদি পেশেন্টকে নরএপিনেফ্রিন দিতাম এই অ্যানাফাইল্যাকটিক শকে, এখন নরএপিনেফ্রিন একটু আগেই ব্যাখ্যা করলাম যে নরএপিনেফ্রিন অবভিয়াসলি ব্লাড প্রেশার বাড়ায়, কিন্তু নরএপিনেফ্রিন হ্যাজ নো রোল অন বিটা 2 রিসেপ্টর, দ্যাটস ওয়াই নরএপিনেফ্রিন ক্যান ডু ব্রঙ্কোডাইলেটেশন। সো নরএপিনেফ্রিনের ব্রঙ্কোডাইলেটেশন করার কোনো ক্ষমতা নাই। কিন্তু আমরা যদি এই পেশেন্টটাকে অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন দেই, তাহলে আমরা একটু দেখি তো কী হয়। এই এপিনেফ্রিন আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2 চারটা রিসেপ্টরের উপরে সে সমান অ্যাফিনিটিতে কাজ করতে পারে, ফলে এপিনেফ্রিন ব্লাড প্রেশারও বাড়াবে, আবার ব্রঙ্কিওলসের বিটা 2 রিসেপ্টরের উপরে কাজ করে ব্রঙ্কোডাইলেটেশনও করতে পারবে, ফলে ব্রেথলেসনেসও কমবে। মোরওভার এপিনেফ্রিন আমার মাস সেলকে ডিসেন্সিটাইজ করে মাস সেলের ডিগ্র্যানুলেশনটাকেও কমিয়ে ফেলে। এই কারণেই এপিনেফ্রিন ইজ দ্য চয়েস অফ ড্রাগ ফর অ্যানাফাইল্যাকটিক শক। ক্লিয়ার? আশা করি ইনশাল্লাহ। এখানে আরও অনেক কথাবার্তা আছে, ব্রিফলি আমি আলহামদুলিল্লাহ যতটুকু জানি বলার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।